আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের 'আশাবরী' পর্ব ১। যদি আজ বিকেলের ডাকে তার কোনো চিঠি পাই, যদি সে নিজেই এসে থাকে, যদি তার এতকাল পরে মনে হয় দেরি হোক, যায়নি সময়। জানেন, আমাদের বাসায় গত ৩ মাস ধরে কোনো আয়না নেই। ঠাট্টা করছি না, সত্যি নেই। একমাত্র আয়নাটা ছিল বাবার ঘরে। ড্রেসিং টেবিল নামের এক বস্তুর সঙ্গে লাগানো। একদিন সন্ধ্যায় বিনা নোটিশে সেই আয়না ঝুরঝুর করে ভেঙে পড়ে গেল। অভ্যাসের বশে আমরা এখনো ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়াই, যেখানে আয়না ছিল সেখানে দাঁড়িয়ে নিজেদের দেখতে চেষ্টা করি। ভুল ধরা পড়া মাত্র খানিকটা লজ্জা পাই। শুধু ভাইয়া এমন ভাব করে যেন সে নিজেকে দেখতে পাচ্ছে। আয়না থাকলে আমরা যেভাবে মাথায় এদিক ওদিক করে চুল আঁচড়াই, সেও তাই করে। মজার ব্যাপার কি জানেন, ঘরে যে আয়না নেই এ নিয়ে কারো কোনো মাথা ব্যথাও নেই। আপা সবকিছু নিয়ে কঠিন গলায় কথা বলে, এ ব্যাপারে একটা কথাও বলছে না। ভাইয়াও চুপ। অথচ সংসারের দায় দায়িত্ব এখন অনেকখানি তার। পুরুষ মানুষ বলতে সে একা। বাবার কোনো খোঁজ নেই। কোথায় আছেন আমরা জানি না। তাকে নিয়ে আমরা তেমন চিন্তিতও নই। মাঝে মাঝে ডুব দেয়া তার পুরনো অভ্যাস। বাবার ব্যবসা যখন খারাপ চলে, সংসারে টাকা পয়সা দিতে পারেন না, তখন উধাও হয়ে যান। মাসখানেক পর একটা পোস্টকার্ড এসে উপস্থিত হয়। পোস্টকার্ডের এক পিঠে সম্বোধনহীন চিঠি, যে চিঠিতে গোটা গোটা অক্ষরে লেখা থাকে, বড় সমাচার এই যে ব্যবসার কারণে আমাকে সুনামগঞ্জে আসিতে হইয়াছে। এক ঠকবাজের পাল্লায় পড়িয়া সামান্য অর্থনৈতিক ঝামেলায় পড়িয়াছি। তোমরা কোনো মতে চালাইয়া নাও, যথাশীঘ্র চলিয়া আসিব, চিন্তার কোনো কারণ নাই। যদিও লেখা থাকে সুনামগঞ্জ থেকে লিখছি কিংবা চাঁদপুর থেকে লিখছি, তবু আমাদের সবার ধারণা তিনি লেখেন ঢাকায় বসেই। কারণ পোস্টকার্ডে সুনামগঞ্জ কিংবা চাঁদপুরের কোনো সিল থাকে না। একবার চিঠিতে লিখলেন যশোর থেকে লিখছি। ওমা, সেই চিঠি পরের দিন এসে উপস্থিত। ভাইয়া শার্লক হোমসের মতো চিঠির ঠিকানা থেকে এই তথ্য বের করলো এবং মাকে খ্যাপাবার জন্য বলতে লাগলো, সন্দেহজনক, খুবই সন্দেহজনক। বাবা উধাও হলে টাকা পয়সার বড় রকমের সমস্যা হয়। তখন সংসার কিভাবে চলে আমি জানি না। তবে আমাকে কলেজে যাবার সময় ঠিকই 10 টাকা হাত খরচ দেয়া হয়। টাকাটা নিতে লজ্জা লাগে, তবু আমি আমার অভ্যাস মতো বলি, আরও 10টা টাকা দাও না মা, প্লিজ। মা বিস্ময় এবং ব্যথিত চোখে তাকিয়ে থাকেন। হয়তো মনে মনে ভাবেন তার এই মেয়েটা এত বোকা, কিছুই বোঝে না। আমি ঘ্যান ঘ্যান করতে থাকি, দাও না মা, প্লিজ প্লিজ। 10 টাকা তো রিক্সা ভাড়াতেই চলে যাবে, দুপুরে না খেয়ে থাকবো। এরকম ঘ্যান ঘ্যান করা, সবকিছু বুঝেও না বোঝা আমার অভ্যাস। মানুষের অভ্যাস কি চট করে চলে যায় আপনি বলুন? আয়না নিয়ে জেনেও তো আমরা আয়নার সামনে দাঁড়াচ্ছি, দাঁড়াচ্ছি না? সবই অভ্যাস। যেমন ভাইয়ার অভ্যাস হচ্ছে রসিকতা করা এবং দার্শনিক ধরনের কথাবার্তা বলা। তার যদি কোনো কারণে ফাঁসি হয়, আমার ধারণা সে ফাঁসির দড়ির কাছে গিয়ে চিন্তিত গলায় বলবে, দড়ি তো খুব পলকা মনে হচ্ছে, ছিঁড়ে পড়ে যাবে না তো ভাই? আমার ওজন কিন্তু অনেক বেশি। ১৫০ পাউন্ড রোগা পটকা চেহারা দেখে বিভ্রান্ত হবেন না। ভাইয়া তার রসিকতার অভ্যাস কিছুতেই বদলাতে পারবে না। আমার ধারণা তার মৃত্যুর সময়ও সে কোনো না কোনো রসিকতা করে আমাদের তো হাসাবেই। যে আজরায়েল তার জীবন নিতে আসবে তাকেও হাসাবে। একবার কি হলো শুনুন। ভাইয়ার প্রচণ্ড জ্বর। ঘরে থার্মোমিটার নেই। কাজেই কত জ্বর তা বুঝতে পারছি না। আমি গ্রিন ফার্মেসির ডাক্তার সাহেবকে ডেকে আনলাম। তিনি জ্বর মেপে আঁতকে উঠলেন। ১০৫! এক্ষুনি শাওয়ারের নিচে বসিয়ে দিতে হবে। ক্রমাগত পানি ঢালতে হবে। ভাইয়া আমাকে বলল, ও রেনু, যা তো ১ কেতলি পানি এনে আমার মাথার উপর বসিয়ে দে। পানি ফুটলে সেই পানিতে চা বানিয়ে আমাকে খাওয়া। মাছের তেলে মাছ ভাজা কাকে বলে দেখিয়ে দিচ্ছি। নিজের টেম্পারেচারে নিজের ফুড প্রিপারেশন। ভাইয়ার রসিকতায় আমরা সবাই হাসি। সবচেয়ে বেশি হাসেন আমার বাবা। হাসতে হাসতে বলেন, ফানি ম্যান, ভেরি ফানি ম্যান। শুধু আপা হাসে না, মুখ কঠিন করে বলে, গোপাল ভাঁড়। আপার ব্যাপার আমি ঠিক বুঝি না। যেখানে খুশি হওয়া উচিত সেখানে সে বেজার হয়।
রাগ করার কোনো কারণ নেই, এমন সব জায়গায় সে রাগ করে। আপা অসম্ভব রূপবতী। নিজের বোন না হয়ে অন্যের বোন হলে আমি হিংসায় জ্বলে পুড়ে মরে যেতাম। তার চোখ সুন্দর, গায়ের রং সুন্দর, নাক মুখ সবই সুন্দর। না, আমি মোটেই বাড়িয়ে বলছি না। একটা উদাহরণ দিলেই বুঝবেন। আপা যখন ইডেন কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে, তখনকার ঘটনা। সন্ধ্যা হয়েছে, আমরা সবাই বসে চা মুড়ি খাচ্ছি। বিরাট একটা গাড়ি এসে বাবার সামনে থামলো। দুজন অপরিচিত ভদ্রলোক এলেন। তারা বাবার সঙ্গে কথা বলতে চান। শুনলাম তারা সিনেমার লোক। নতুন ছবি বানাচ্ছেন। ছবির নাম বোনের সংসার। ছবিতে একজন টিনেজ নায়িকা থাকবে। দর্শকদের নতুন মুখ উপহার দেয়া হবে। মীরা আপা হচ্ছে সেই নতুন মুখ। এখন বাবা রাজি হলেই হয়। তারা ১০,০০০ টাকা সাইনিং মানি নিয়ে এসেছে। বাবা বললেন, সাইনিং মানি ব্যাপারটা কি? ছবি করতে রাজি হলে চুক্তিপত্রে সই হবে, তখন টাকাটা দেয়া হবে। তারপর ছবি যত এগোবে তত ভাগে টাকা দেয়া হবে। ফিল্ম লাইনে পুরোটা একসঙ্গে দেওয়ার নিয়ম নেই। বাবা খুব আগ্রহ নিয়ে বললেন, সব মিলিয়ে কত হবে? নতুনরা খুব বেশি পায় না, তবে আমরা ভালোই দিব। ৫০ তো বটেই। ৫০ কি? ৫০,০০০। ও আচ্ছা, আচ্ছা। হাজার। হাজার তো হবেই। ৫০ টাকা তো দিতে পারেন না। হা হা হা। চা খাবেন স্যার? জি না, চা খাবো না। আপনার মেয়েকে ডাকুন, তার সঙ্গেও কথা হোক। আমাদের কি কথাবার্তা হচ্ছে তা শোনা দরকার। বাবা বললেন, ও আছে। এখানে কি কথাবার্তা হয় সব বারান্দা থেকে শোনা যায়। একটা কথা জিজ্ঞেস করি? স্যার, আপনারা আমার মেয়ের খোঁজ পেলেন কোথায়? তার এক বান্ধবীর জন্মদিনে সে গিয়েছিল। আমিও সেখানে ছিলাম। মনে ধরল, বেশ সুইট চেহারা। অবশ্য হাইট কম, সেটা আমরা ক্যামেরায় ম্যানেজ করব। অভিনয় তো জানে না। শিখিয়ে পড়িয়ে নেব। সিনেমা হচ্ছে ডাইরেক্টরস মিডিয়া। ডাইরেক্টর ইচ্ছা করলে একটা কাঠের চেয়ারকেও নায়িকার রোল দিয়ে পার করে নিয়ে আসতে পারে। তাই নাকি? না, মানে কথার কথা বলছি আর কি। রূপক অর্থে বলা। ডাকুন আপনার মেয়েকে। বাবা দুঃখিত গলায় বললেন, ওকে ডাকাডাকি করে লাভ নেই। ও করবে না। বরং আমার ছোট মেয়েটাকে দেখতে পারেন। রেনু, চটপটে আছে। ডাকবাক্স না পোস্ট বক্স নামে রবি ঠাকুরের একটা নাটক আছে না? ওইটাতে অভিনয় করেছিল। ভালো হয়েছিল। আমি অবশ্য দেখিনি, শুনেছি। নানা কাজকর্মে ব্যস্ত থাকি, সময় পাই না। টুকটাক বিজনেস করি। ছোট বিজনেসম্যান হলো ফকিরের মতো, শুধু হাঁটাহাঁটি। স্যার, ছোট মেয়েটাকে ডাকবো? না, আপনি বড়জনের সঙ্গে কথা বলুন। সিনেমার কথা শুনলে রাজি হতেও পারে। টিনেজারদের এই দিকে খুব ঝোঁক। বাবা উঠে এলেন। আপা বাবাকে দেখেই পাথরের মতো মুখ করে বলল, না। বাবা ইতস্তত করে বললেন, ভদ্রলোক মানুষ, কষ্ট করে এসেছেন, টাকা পয়সাও নিয়ে এসেছেন। সেকেন্ড থট দিবি নাকি? না। সরাসরি না বলার দরকার কি? তুই গিয়ে বল, আমি ভেবে দেখব। ভদ্রলোক কষ্ট করে এসেছেন। আপা আগের চেয়েও কঠিন স্বরে বলল, না। বাবা নিচু গলায় বললেন, সিনেমা লাইনটা খারাপ না। ভালো, ভালো মেয়েরা এখন যাচ্ছে। তাছাড়া নিজে ভালো থাকলে জগৎ ভালো। নিজে মন্দ হলে জগৎ মন্দ। ভালো মন্দ নিজের কাছে। কি, ওদের চলে যেতে বলবো? হ্যাঁ। ভদ্রলোকেরা চলে গেলেন ঠিকই। তারপরেও দুবার এলেন। শেষবার এলেন ৫০,০০০ টাকা নিয়ে। সব ১০০ টাকার নোট। বসার ঘরের বেতের টেবিলটা টাকায় প্রায় ভরে গেল। আমি আমার ১৮ বছরের জীবনে এত টাকা একসঙ্গে দেখিনি। ভাইয়া বলল, ১০০ টাকার নোটে ৫০,০০০ টাকার ওজন কত জানিস? মাত্র ১ পোয়া। আমি বললাম, কেমন করে জানলে? তুমি ওজন করেছ? করেছি। ১০০টা ১০০ টাকার নোট ওজন করে সেখান থেকে বের করেছি। সহজ ঐকিক নিয়ম। ভাইয়ার এইসব কথা মোটেই বিশ্বাসযোগ্য নয়। সে মিথ্যা কথা সত্যের মতো করে বলে। সত্য কথাগুলি মিথ্যার মতো বলে। আমরা সবাই তাতে খুব মজা পাই। বাবা হাসি মুখে বলেন, ফানি ম্যান, ভেরি ফানি ম্যান। শুধু আপা রাগ করে। ভাইয়ার উপর আপার রাগ আরও বাড়ল যখন ভাইয়া তাকে ম্যাডাম ডাকা শুরু করল। সিনেমাতে নায়িকাদের নাকি ম্যাডাম ডাকার নিয়ম। ভাইয়া ম্যাডাম ডাকছে, আর আপা রাগছে। রাগলে আপার ফর্সা মুখ লাল টকটকে হয়ে যায়। নাক ঘামতে থাকে। চোখের মণি হয়ে যায় স্থির। তখন আমি আপার দিকে তাকিয়ে ভাবি, ইস, আমি কেন এত সুন্দর হলাম না? যদিও অভিনয় করার জন্য আমাকে ৫০,০০০ টাকা দিতে হতো না, বিনা টাকাতেই আমি অভিনয় করে দিয়ে আসতাম।
ইস! আরেকটু যদি সুন্দর হতাম। দরিদ্র পরিবারে সুন্দরী হয়ে জন্মানো খুব সুখের নয়। আমি খুব ভালো করে জানি। যেই দেখছে, সেই বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে। পিয়ন একগাদা চিঠি রোজ দিয়ে যাচ্ছে, যার বেশিরভাগই রেজিস্ট্রি। সেই সব চিঠি সবই প্রেমপত্র। খুব কাঁচা হাতে লেখা, ভুল বানান, লাইনে লাইনে কবিতা। কিছু কিছু চিঠির কথাবার্তা অসম্ভব নোংরা। সেসব চিঠি হাত দিয়ে ছুঁলেও হাত সাবান দিয়ে ধুয়ে ফেলতে হয়। মজার ব্যাপার হচ্ছে আপা কোনো দিনও একটা চিঠি পড়ে দেখেনি। মানুষের সাধারণ কৌতূহলও তো থাকে, কি লিখছে জানার আগ্রহ। আপার নেই। সেই সব চিঠি পড়তাম আমরা দুজন, আমি এবং ভাইয়া। চিঠিতে নাম্বার দেয়া হতো, কোনটা পাচ্ছে ১০০-১০, কোনোটা ১০০-৫। এর মধ্যে একটা চিঠি এলো ইংরেজিতে। সম্বোধন হচ্ছে মাই ডিয়ারেস্ট মুনশাইন। ভাইয়া ১৫ টাকা খরচ করে সেই চিঠি বাঁধিয়ে এনে আপার জন্মদিনে আপাকে প্রেজেন্ট করলো। আপা খানিকক্ষণ ঠান্ডা চোখে ভাইয়ার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তুমি যদি আর কোনোদিন আমার সঙ্গে এরকম রসিকতা করো, তাহলে কিন্তু আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় যাবি? আমার যাবার জায়গার অভাব নেই, তুমি এটা ভালোই জানো। ওই সিনেমাওয়ালাদের কাছেও যেতে পারি, ওরা কার্ড দিয়ে গেছে। সরি, আর করব না। আপা খাবার টেবিল থেকে উঠে নিজের ঘরে চলে গেল, দরজা বন্ধ করে দিল। জন্মদিন তো আমাদের পরিবারে হয় না, হবার কথাও না। সেদিন মজা করবার জন্য ভাইয়া একটা কেক কিনে এনেছিল। কেকের উপরে লেখা মাই ডিয়ারেস্ট মুনশাইন। কোনোই মজা হলো না। শুধু বাবা ভাইয়ার দিকে তাকিয়ে বলল, ফানি ম্যান, ভেরি ফানি ম্যান। মনে হলো বাবাই খুব মজা পাচ্ছেন। কেকটাও বাবার খুব ভালো লাগলো। ৫ পিস কেক খেয়ে ফেললেন। বারবার বিস্মিত গলায় বললেন, মারাত্মক টেস্ট হয়েছে তো। ভাইয়া বলল, মারাত্মক টেস্ট হবার কারণ জানতে বাবা? মারাত্মক পচা ডিম ব্যবহার করা হয়েছে। কেকের স্বাদ নির্ভর করে কী ধরনের পচা ডিম ব্যবহার করা হয়েছে তার উপর। আচ্ছা, আমার কথাবার্তা শুনে আপনার কি মনে হচ্ছে? আমি আমাদের এই ফানি ম্যানকে খুব পছন্দ করি? ঠিকই ধরেছেন। হ্যাঁ, আমি খুব পছন্দ করি। যদিও আমি কাউকেই খুব পছন্দ করতে পারি না, আবার কাউকেও খুব অপছন্দ করতে পারি না। তবে না থাক, পরে বলব। এখন ভাইয়ার কথা বলি। ভাইয়াকে সবাই পছন্দ করে, এমনকি আমাদের বাড়িওয়ালাও। পৃথিবীর কোনো বাড়িওয়ালাই ভাড়াটেদের পছন্দ করে না। যে ভাড়াটে নিয়মিত ভাড়া দেয় তাকেও না। কারণ বাড়িওয়ালার নিজের অতি আপন একটা জিনিস ভাড়াটে ব্যবহার করে। তাকে পছন্দ করার কোনো কারণ নেই। অথচ আমাদের বাড়িওয়ালা সুলাইমান সাহেব ভাইয়াকে পছন্দ করেন। ২ মাস ৩ মাস বাড়ি ভাড়া বাকি থাকে। সুলাইমান সাহেব কিছুই বলেন না, অবশ্য একসময় ডেকে পাঠান। ভাইয়া বিস্ময়ের ভঙ্গি করে যায় এবং অবাক হওয়া গলায় বলে, কি জন্য ডেকেছেন চাচা? ভাইয়ার এই বিস্ময় দেখে সুলাইমান সাহেব হকচকিয়ে যান। আমতা আমতা করে বলেন, আছো কেমন? জি ভালো। আপনি কেমন চাচা? আছি কোনো মতে। আপনার ডায়াবেটিস কি কিছু কমের দিকে? ইনসুলিন নিচ্ছি না, ডায়েটের ওপর আছি, করলা খাচ্ছি, মেথি খাচ্ছি, হাঁটাহাঁটি করছি। আপনাকে কিন্তু আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে। না, ভালো আর কোথায়, শরীরে জোর পাই না। শরীরের জোরটা আসল না চাচা, মনের জোরটাই আসল। মনে জোর রাখবেন, মনটাকে শক্ত রাখবেন। এই দেখুন না, টাকা পয়সার কি সমস্যা আমাদের যাচ্ছে। টিকে আছি মনের জোরে। আপনাকে ৩ মাস ধরে বাড়ি ভাড়া দেয়া হচ্ছে না। লজ্জায় মরে যাচ্ছি। আপনার সঙ্গে যাতে দেখা না হয় এই জন্য খুব সাবধানে থাকি। ওই দিন দেখি আপনি বাজার করে ফিরছেন, আমি সিগারেট কিনছিলাম। ধাই করে গলিতে ঢুকে পড়লাম। এই যে আপনি ডেকে পাঠালেন, আমি ভয়ে অস্থির। যদি বাড়ি ভাড়া চান কি বলবো? সুলাইমান সাহেব বিব্রত ভঙ্গিতে বললেন, আরে না, ওই জন্য তোমাকে ডাকিনি। এমনি খবর দিয়েছি। অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। করছো কি আজকাল? ৪টা প্রাইভেট টিউশনি করছি। পত্রিকায় একটা কাজ জোগাড় করেছি। বিভিন্ন প্রতিবেদন টেদন লিখছি। ছাপা হলে শখানেক দেয়। কি পত্রিকা? ফালতু পত্রিকা। নাম হচ্ছে শতদল। এই পত্রিকার একমাত্র আকর্ষণ হলো ধর্ষণের খবর। যে সপ্তাহে কোনো মেয়ের রেপ হয় না, সেই সপ্তাহে আমাদের পত্রিকার মালিক এবং সম্পাদকদের খুব মন খারাপ থাকে। কি বলছো এসব? আমি ২-১টা সংখ্যা দিয়ে যাব, পড়লেই বুঝবেন।
ধর্ষণের এত সুন্দর বর্ণনা আপনি কোনো পত্রিকায় পাবেন না। আমরা কোনো ডিটেল বাদ দিই না। বলো কি? হচ্ছে কি দেশটার? খুবই চিন্তার কথা। চাচা, আজ তাহলে উঠি। আমার আবার একটা ইন্টার্ন নিতে হবে। রেপড হয়েছে এমন একটা মেয়ে। শুনলে সবার কাছে অবিশ্বাস্য মনে হবে। আমরা ৫ বছর এ বাড়িতে আছি। বাড়ির ভাড়া বাড়েনি। কেন বাড়েনি জানেন? ভাইয়ার জন্য। একবার ৳৪০০ ভাড়া বাড়ল। সুলাইমান সাহেব নিজে এসে বাবাকে এই খবর দিয়ে গেলেন। হাত-টাত কষলে বললেন, "কি করব ভাই বলুন? প্রপার্টি ট্যাক্স ডাবল করে দিয়েছে। প্রপার্টি বলতে তো এই বাড়ি ভাড়ার উপর বেঁচে আছি। মেয়েগুলিকে বিয়ে দিয়েছি। একা মানুষ বলে কোনো রকমে চলে যায়। এমন সমস্যা কি আর বলব আপনাকে? জামাইরা প্রতি মাসে টাকার জন্য আসে। ফকিরেরও অধম। ভাড়া না বাড়িয়ে তো পারছি না। ৳৪০০ করে বেশি দিতে হবে সামনের মাস থেকে। ৩ ঘর ভাড়াটের সবার ভাড়াই ৪০০ করে বাড়িয়েছি।" বাবা বললেন, "আচ্ছা ঠিক আছে।" সবকিছুতেই রাজি হয়ে যাওয়া বাবার স্বভাব। তিনি এমন ভাব করলেন যেন ৳৪০০ কোনো কিছুই না। মাথায় আকাশ ভেঙে পড়ল আমাদের। ৳৪০০ বাড়তি দেয়া একেবারেই অসম্ভব। ভাইয়া বলল, "কোনো চিন্তা নেই, আমি ঠিক করে দেব।" সন্ধ্যাবেলা সে গেল। মুখ কাঁচুমাচু করে বলল, "চাচা, আপনি নাকি আমাদের বের করে দিচ্ছেন?" সুলাইমান সাহেব হতভম্ব হয়ে বললেন, "সে কি? তোমাদের বের করব কেন? ছি, ছি! কার কাছে শুনেছ এসব কথা? বাড়ি ভাড়া ৪০০ বাড়িয়েছেন। আমাদের বের হয়ে না যাওয়া ছাড়া উপায় কি? কোত্থেকে দেব বাড়তি ৳৪০০? যা ভাড়া তাই দিতে পারি না। ২ দিন পরে, পরে বাকি পড়ে।" সুলাইমান সাহেব বিব্রত গলায় বললেন, "আচ্ছা, আচ্ছা থাক, বাদ দাও। যা আছে তাই। অন্য ভাড়াটেদের কিছু জানিও না।" ভাইয়া দরাজ গলায় বলল, "আমার একটা চাকরি-বাকরি হোক। তারপর দেখবেন আপনাকে বলতে হবে না। ৳৫০০ বাড়তি আপনার হাতে তুলে দিয়ে যাব।" সুলাইমান সাহেব বললেন, "আচ্ছা, আচ্ছা ঠিক আছে। একবার তো বললাম ঠিক আছে। আপনার ব্যবহারে মনে খুব কষ্ট পেয়েছি চাচা। আহা বাদ দাও না, চা খাও। কই নসু বাবা, আমাদের দুজনকে চা দাও তো।" সুলাইমান সাহেব ভাইয়াকে কেন এত পছন্দ করেন আমি জানি না। এত বাড়াবাড়ি ধরনের পছন্দ দেখা যায় না বলে ব্যাপারটাকে অনেকদিন আমরা সন্দেহের চোখে দেখতাম। আমাদের ধারণা ছিল সুলাইমান সাহেবের কোনো আত্মীয়ের সঙ্গে তিনি ভাইয়ার বিয়ে দিতে চান। সেই আত্মীয়ার এমনিতে বিয়ে হবার সম্ভাবনা নেই। হয়তো এসিডে পুড়ে মুখ ঝলসে গেছে কিংবা পঙ্গু। আমাদের সব ধারণা ভুল প্রমাণিত হয়েছে। এখন মনে হচ্ছে সুলাইমান সাহেবের ভালো লাগার পেছনে তেমন কোনো স্বার্থ নেই। এটাও খুব অস্বস্তিকর। স্বার্থ ছাড়া ভালোবাসা এমন মানুষ আমরা দেখি না। হঠাৎ কাউকে দেখলে খানিকটা অস্বস্তি লেগেই থাকে। একটা লোক যে তাকে এত পছন্দ করে, তা নিয়ে ভাইয়ার কোনো মাথা ব্যথা নেই। যেন সে ধরেই নিয়েছে সবাই তাকে পছন্দ করবেই। মজার ব্যাপার করছেও তাই। আমাদের পেছনেই থাকেন ব্যারিস্টার মুশফিকুর রহমান। তিনি তার দোতলা বাড়ি এত বড় করে বানিয়েছেন যে আমরা শীতের সময় ভোরের রোদ পাই না। অসম্ভব ব্যস্ত এই মুশফিকুর রহমান সাহেবের সঙ্গেও ভাইয়ার খাতির আছে। এই খাতির কিভাবে হলো আমরা জানি না। ভাইয়াকে জিজ্ঞেস করলে সে হাসে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাত ৯টার দিকে মুশফিকুর রহমান সাহেব লোক পাঠিয়ে দেন। ভাইয়াকে তার প্রয়োজন। এক হাত দাবা খেলবেন। ভাইয়া দাবা খেলতে যায়। রাত ১১টা-১২টার দিকে ফিরে। তার মুখে হাসি। "কি ভাইয়া, হারলে না জিতলে?" "প্রথম দিকে উইন করছিলাম। একটা পণ এবং ২টা পিস আপ ছিল। শেষটায় গুবলেট করে দিয়েছি। প্রতিবারই তো শুনি একই ব্যাপার।" ব্যারিস্টার সাহেব শুরুতে খুব খারাপ খেললেও শেষের দিকে সামলে খেলেন। একেকটা দুর্দান্ত চাল দিয়ে ছেঁড়া-ভেড়া করে দেন। ব্যারিস্টার সাহেবের সবচেয়ে ছোট মেয়ে দুলু আপাও যে আমাদের মতো গরিব মানুষদের বাসায় আসা যাওয়া করে, আমার ধারণা তার একমাত্র কারণ ভাইয়া। দুলু আপা তাদের দোতলার বারান্দায় দাঁড়িয়ে মাঝে মাঝে আমার সঙ্গে গল্প করেন। তখনই করেন যখন ভাইয়া উঠানে থাকে। আমি মনে মনে হাসি। প্রকাশ্যেই হাসতাম, তা হাসি না, কারণ দুলু আপাকে আমি খুব পছন্দ করি। চমৎকার মেয়ে। হিস্ট্রিতে অনার্স ফাইনাল দেবেন। খুব ভালো ছাত্রী। দিনরাত হাতে বই। চাপা ধরনের মেয়ে। একটু পাগলাটে ভাব আছে। হয়তো ঝুম বৃষ্টি হচ্ছে। আমি কলেজে না গিয়ে বাসায় বসে আছি। দুলু আপাদের বাসায় কাজের লোক আমার জন্য চিঠি নিয়ে এলো। চিঠিতে লেখা, "রেনু, খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজবে? যদি রাজি থাকো চলে আসো। আমরা গাড়ি করে গ্রামের দিকে চলে যাব।"
তারপর রাস্তার পাশে গাড়ি রেখে বৃষ্টিতে ভিজব। একদিন কথা মতো গেলাম। গাড়ি জয়দেবপুর ছাড়িয়ে চলে গেল। মোটামুটি নির্জন একটা জায়গা বের করে দুলু আপা বললেন, ড্রাইভার সাহেব থামেন তো। ড্রাইভার গাড়ির স্টার্ট বন্ধ করে বসে রইল। আমরা বৃষ্টিতে ভিজে এলাম। দুলু আপা কয়েকবার বলল, ইন্টারেস্টিং লাগছে না রেনু? আমার মোটেই ইন্টারেস্টিং লাগছিল না। তবু বললাম, দারুণ লাগছে। দুলু আপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, পুরোপুরি নগ্ন হয়ে বৃষ্টিতে ভিজতে পারলে আরও চমৎকার হতো। তা তো আর সম্ভব না। যে মেয়ে এই জাতীয় কথা বলে তার মাথায় ছিট আছে, তা তো বলাই বাহুল্য। দুলু আপার মতো ভাবুক, অসম্ভব রোমান্টিক, আবেগতাড়িত একটা মেয়ে ভাইয়ার মতো মানুষের জন্য দুর্বলতা পোষণ করা স্বাভাবিক। কিন্তু তাই বলে এতটা কি উচিত? তাও যদি ভাইয়ার সঙ্গে তার কথাবার্তা হতো। চোখের দেখাতে প্রেম গল্প উপন্যাসে হয়। বাস্তবে প্রেমে পড়ার জন্য একজনকে অন্যজনের কাছাকাছি যেতে হয়। ভাইয়া এবং দুলু আপা দুজন দুপ্রান্তের মানুষ। ভাইয়ার সঙ্গে দেখা হলে ভাইয়া তার স্বভাব মতো রসিকতা অবশ্য করে। কিন্তু দুলু আপাকে দেখে বোঝার কোনো উপায়ই নেই তিনি এই রসিকতাগুলি পছন্দ করছেন কি করছেন না। হয়তো দুলু আপা ভোরবেলায় আমাদের বাসায় এসেছেন, ভাইয়া মেঝেতে বসে দাড়ি কামাচ্ছে। যেহেতু আয়না নেই, দাড়ি কাটতে হচ্ছে সম্পূর্ণ অনুমানের ওপর। দুলু আপাকে দেখে ভাইয়া খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, তারপর দুলু, খবর ভালো? জি ভালো। হিস্ট্রি পড়ছো কেমন? ভাজা ভাজা করে ফেলছো নাকি? ভালোই পড়ছি। আচ্ছা বলো তো দেখি, সম্রাট শাহজাহানের খালা শাশুড়ির নাম কি? 10 টাকা বাজি, তুমি বলতে পারবে না। দুলু আপা তার উত্তরে কিছু বলবে না। পলকহীন চোখে তাকিয়ে থাকবে। তাকে দেখে তখন মনে হওয়া অস্বাভাবিক না যে দাড়ি কামানোর দৃশ্যই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। ভাইয়া নিরাসক্ত ধরনের মানুষ। কোনো কিছুতেই তার আসক্তি নেই। যখন পয়সা হচ্ছে, ধুমসে সিগারেট টানছে। টাকা পয়সা শেষ, নির্বিকার ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখে মাঝে মাঝেই আমার মনে হয় সে চোখ বন্ধ একজন মানুষ। তাকিয়ে আছে, কিন্তু তেমন কিছু দেখছে না। যদি দেখতো তাহলে অবশ্যই বুঝতে পারত দুলু আপা গভীর আগ্রহে তার জন্য অপেক্ষা করে আছে। যে আগ্রহে তিল পরিমাণ খাদ নেই। ভাইয়া যখন ব্যারিস্টার সাহেবের সঙ্গে দাবা খেলেন, দুলু আপা তখন বসার ঘরের পর্দার ওপাশে দাঁড়িয়ে থাকেন। সেই দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা অদ্ভুত। মুখ ফ্যাকাশে হয়ে থাকে। থরথর করে কাঁপতে থাকেন। আমি একদিন দৃশ্যটা দেখে ফেললাম। অবাক হয়ে বললাম, কি হয়েছে আপা? দুলু আপা বিব্রত গলায় বললেন, কিছু হয়নি তো। এখানে দাঁড়িয়ে আছো কেন? দুলু আপা ফিসফিস করে বলল, এমনি এমনি দাঁড়িয়ে আছি। বলতে বলতে তার চোখ ভিজে উঠল। গলা ধরে গেল। ভাইয়ার যেবার 105 জ্বর হলো, তখন কি পরিমাণ অস্থিরতা যে দুলু আপার দেখেছিলাম তা কখনো গুছিয়ে বলতে পারবো না। মানুষ খুব অস্থির হলে নানাভাবে সেই অস্থিরতা প্রকাশ করে। কাঁদে, হইচই করে। দুলু আপা অস্থিরতা প্রকাশ করতে পারেন না। নিজের মধ্যে চেপে রাখেন। তার কষ্টও সীমাহীন। জ্বর নামানোর জন্য যখন আমরা ধরাধরি করে ভাইয়াকে বাথরুমে নিয়ে যাচ্ছি, শাওয়ার ছেড়ে দিয়ে জ্বর নামাবো, তখন দুলু আপা আমাদের ঘরে এলেন। তাকে দেখে মনে হলো ভাইয়াকে ধরে নিয়ে যাবার কাজটির বিনিময়ে তিনি তার সমগ্র জীবন এক কথায় দিয়ে দিতে পারবেন। ভাইয়া দুলু আপার দিকে তাকিয়ে বললেন, কি খবর দুলু? ভালো? অসময়ে কি মনে করে? দুলু আপা হকচকিয়ে গিয়ে বললেন, আজকের খবরের কাগজটা নিতে এসেছি। ভাইয়া বলল, ভুল জায়গায় এসেছো। আমরা খবরের কাগজ রাখি না। একটা কাগজের দাম 3 টাকা। 30 × 3 মাসে 90 টাকা ফর নাথিং চলে যায়। 90 টাকায় 6 সের চাল হয়। দুলু আপার সঙ্গে কখনো ভাইয়া এই ভঙ্গিতে কথা বলে না। সেবার বলল, তার কারণ জ্বর তার মাথায় উঠে গেছে। সে কি বলছে নিজেও জানে না। আমরা ভাইয়াকে বাথরুমে ঢুকিয়ে কল ছেড়ে দিলাম। দুলু আপা খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেলেন। পুরোপুরি গেলেন না। তাদের দোতলার বারান্দার এক কোণায় দাঁড়িয়ে রইলেন। সেখান থেকে আমাদের ঘরের অনেকটা দেখা যায়। ভাইয়ার জ্বর নামতে নামতে 2টা বেজে গেল। তখনও দুলু আপা দাঁড়িয়ে। আমি উঠোনে গিয়ে বললাম, আপা, ভাইয়ার জ্বর নেমে গেছে। দুলু আপা যেন আমার কথা শুনতে পাননি এমন ভঙ্গিতে বললেন, রেনু, দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্যোৎস্না দেখছিলাম। কি সুন্দর জ্যোৎস্না হয়েছে দেখেছিস? দুলু আপার ভাবটা এমন যেন সারাক্ষণ তিনি জ্যোৎস্না দেখার জন্যই দাঁড়িয়েছিলেন। ভাইয়ার জ্বর কমলো কি কমলো না সে ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। কি কথা থেকে কি কথায় চলে এসেছি। শুরুতে কি বলছিলাম যেন? ও আচ্ছা, আয়না। হ্যাঁ, আমাদের বাসায় কোনো আয়না নেই। 3 মাস ধরেই নেই। এবং এই নিয়ে
কারো কোনো মাথা ব্যথাও নেই। ভাইয়া বরং একটু খুশি। আমাকে বলল, "আয়না না থাকার একটা বড় সুবিধা কি জানিস? রোজ নিজেকে দেখতে হয় না। মানুষ নিজেকে যেমন ভালোবাসে, নিজেকে তেমন ঘৃণাও করে। ঘৃণার মানুষটাকে রোজ দেখতে হচ্ছে না। এটা আনন্দের ব্যাপার না?" আয়না না থাকার কষ্ট মীরা আপার সবচেয়ে বেশি হওয়ার কথা। সুন্দরীরা বারবার নিজেকে দেখতে চায়। রূপকথার রাজকন্যাদের মতো আয়নার দিকে তাকিয়ে মনে মনে বলে, "বলো তো সুন্দরী, কে আমার চেয়ে?" কিন্তু আপাকেও নির্বিকার মনে হচ্ছে। একদিন সে শুধু নিচু গলায় বলল, "আমার নিজের চেহারাটা কেমন আমি ভুলে গেছি। সত্যিই ভুলে গেছি। মজার ব্যাপার কি জানিস? ভুলে গিয়ে ভালোই লাগছে।" ঠিক ২ মাস ১১ দিন পর আমাদের বাসায় নতুন আয়না এলো। বাবা কাঠের ফ্রেমের বেশ বড়সড় একটা আয়না নিয়ে অনেক দিন পর উদয় হলেন এবং হাসি মুখে বললেন, "খবর সব ভালো?" সেই আয়না বারান্দায় টানানো হলো। আমি আয়নার সামনে দাঁড়িয়ে অবাক হয়ে দেখি ২ টা মুখ দেখা যাচ্ছে। বাবা বিস্মিত হয়ে বললেন, "এরকম হচ্ছে কেন? আমি তো দেখে শুনেই কিনে আনলাম। বদলানোর তো উপায় নেই। বদলাতে হলে চিটাগাং যেতে হয়। চিটাগাং থেকে কেনা।" ভাইয়া বলল, "বদলানোর দরকার কি? একটার জায়গায় ২ টা মুখ দেখা যাচ্ছে। ভালোই তো। একের ভেতর ২। ইন্টারেস্টিং ব্যাপার হলো, একটা মুখকে হাসি খুশি দেখায়, অন্যটা গম্ভীর। জ্যাকাল অ্যান্ড হাইড।" বাবা হো হো করে হাসতে হাসতে বললেন, "ফানি ম্যান, ভেরি ফানি ম্যান।" পর্বটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।